আমি গ্রামের মেয়ে। মাধ্যমিক পাশ করতেই দাদা বৌদি আমার বিয়ে দিয়ে দিলেন। তখন আমি সবে 17 পা দিয়েছি। শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর এক ননদ, যার বিয়ে হয়ে গেছে। বিয়ের পর আমার দিনগুলো বেশ ভালোই কাটছিল। স্বামী আমাকে খুবই ভালোবাসতো। কিন্তু বিয়ের 2 মাস পরই আমার স্বামীকে অফিসের কাজের জন্য বাইরে চলে যেতে হলো। ওখানে নাকি 2-3 মাস থাকতে হবে। বিয়ের 2 মাস পরই স্বামী চলে যাওয়ায় আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। এমনিতেই আমার বিয়ে হয়েছে ঠান্ডার সময়। এই সময়ে স্বামী পাশে নেই বলে খুব কষ্ট হতো। স্বামী বাইরে চলে গেলে প্রথম 1-2 দিন রাতে শাশুড়ি আমার পাশে শুতো। কিন্তু আমার ঘরটা কাঁচা, তাই রাতে খুব ঠান্ডা লাগতো। তাছাড়া আমার শ্বশুর বলল শাশুড়িকে ছাড়া নাকি ওনার ঘুম আসে না, তাই বাধ্য হয়েই আমাকে একা একা শুতে হতো। বিয়ের 2 মাস পর যখন আমার স্বামী অফিসের কাজের জন্য বাইরে চলে গেল, তখন আমি ওকে অনেক বারণ করি যাওয়ার জন্য। কারণ সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে, আর এখনই ও আমাকে একা রেখে চলে যাবে। কিন্তু তবুও ওকে বাধ্য হয়ে যেতে হলো। আমার কোনোদিনই একা শোয়ার অভ্যাস নেই, তাই রাতে একা একা বিছানায় ঘুম আসতো না আমার। তখন স্বামীর কথা খুব মনে পড়তো আমার। কিন্তু ও কাজে এতই ব্যস্ত থাকতো যে ফোন করলেও বেশি কথা বলতো না। রাতে আমার ঘুম আসতো না, তাই কখনো কখনো রাতে যখন আমি জেগে থাকতাম, একটু রাত হলেই আমার শ্বশুরের ঘর থেকে কেমন যেন আওয়াজ হতো। আমি বুঝতে পারতাম না ওটা কিসের আওয়াজ। একদিন শাশুড়িকে জিজ্ঞেস করলে উনি একটু অবাক হয়ে বললেন, ও কিছু না, আমাদের খাটটা তো পুরনো দিনের, তাই এপাশ ওপাশ ফিরলেই আওয়াজ হয়। আমি আর কিছু বললাম না। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমার নন্দজামাই ফোন করে বলল, দিদির বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, শাশুড়ি যেন 1-2 দিনের মধ্যেই চলে আসে। এই কথা শুনে শাশুড়ি পরের দিন সকালেই রওনা দিলেন, আর যাওয়ার আগে বলে গেলেন শ্বশুরের যেন খেয়াল রাখি। 1 সপ্তাহ হলো শাশুড়ি বাড়িতে নেই। আজ সকাল থেকেই আবার 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। কোনো রকমভাবে দিনটা কাটলেও একটু রাত হতেই জোর বৃষ্টি শুরু হয়ে গেল। আমার স্বামীর কথা খুব মনে পড়ছিল। এই সময় এক কম্বলের নিচে 2জন মানুষ থাকলে এমনিতেই শরীর গরম হয়ে যায়, কিন্তু আমাকে একা একাই এই রাতগুলো কাটাতে হচ্ছে। রাতে যখন শুয়েছিলাম, হঠাৎ হাওয়ায় আমার ঘরের একদিকের চালটা সরে গেল। এবার তো ঘরের মধ্যে জল আসতে শুরু করলো, আর সাথে ঠান্ডা হাওয়া। বৃষ্টির জলে আমার লেপ কম্বল সব ভিজে গেল। কি যে করি বুঝতে পারছিলাম না। এদিকে ঠান্ডাটাও আর সহ্য করতে পারছিলাম না। তাই আমি ঠিক করলাম আমার শ্বশুরের ঘরে গিয়ে শ্বশুরের পাশেই শুয়ে পড়ব। রাত তখন 2টো হবে। আমি নিজের ঘর থেকে বেরিয়ে শ্বশুরের ঘরের দিকে গেলাম। কড়াটা নাড়তেই কিছুক্ষণ পর আমার শ্বশুর দরজা খুলে আমায় জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বৌমা, এত রাতে কিছু হয়েছে নাকি? তখন আমি বললাম, বাবা, বৃষ্টির জল এসে আমার সব লেপ কম্বল ভিজে গেছে। আমার খুব ঠান্ডাও লাগছে, তাই আপনার ঘরে ঘুমানোর জন্য এসেছি। তখন আমার শ্বশুর বলেন, ঠিক আছে, ভেতরে এসো। তারপর আমি ঘরের ভেতরে ঢুকে নিচেই মাটিতে একটা মাদুর বিছালাম শোয়ার জন্য। শ্বশুর দেখে বললেন, নিচে কি করে শোবে তুমি? মাটি তো ভেজা, তুমি খাটেই শুয়ে পড়ো। শ্বশুরের পাশে শোবো, এটা ভেবেই আমার কেমন যেন লাগছিল। কিন্তু আর কোনো উপায় না দেখে আমি খাটে গিয়ে শ্বশুরের পাশে শুয়ে পড়ি। এক কম্বলের নিচে না ঘুমোলেও এক খাটেই 2জনে শুয়েছিলাম। রাতে আমার শ্বশুর আমাকে বললেন, বৌমা, তোমার যখন যা অসুবিধা হবে তুমি আমাকে বলো। পরের দিন সকালে আমি যখন শ্বশুর মশাইকে চা দিতে গেলাম, তখন উনি আমায় বললেন, বৌমা, কাল যে তুমি আমার ঘরে শুয়েছিলে সেটা কাউকে বলো না। বুঝতেই তো পারছো এটা কেউ ভালো নজরে দেখবে না। আমি বললাম, ঠিক আছে বাবা। শ্বশুর বললেন, বৌমা, আজ থেকে তুমি যতদিন না তোমার শাশুড়ি আসেন প্রতিদিন আমার ঘরেই শোবে। এমনিতেই আমার ঘরের অবস্থা ভালো না,
ঠান্ডায় শুতে খুব অসুবিধা হয়। তার উপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমিও বেশি কিছু না ভেবে প্রতিদিন রাতে আমার শ্বশুরের ঘরে গিয়ে শুতাম। রোজ রাতে আমার শ্বশুর আমাদের দুজনের জন্য চা বানাতেন। আমি বলতাম, বাবা, আপনার যদি চা খেতে ইচ্ছে করে আমাকে বলবেন, আমিই বানিয়ে দেব। আমার কথা শুনে শ্বশুর বলেন, এত ঠান্ডায় তোমাকে তো বাড়ির সব কাজই করতে হয়, তাই আমি নিজেই চাটা বানিয়ে নিই। তাছাড়া চায়ের দোকান আমার, তাই চাটা আমি বেশ ভালোই বানাতে পারি। নাও, এবার চাটা খেয়ে নাও। ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে। আমি মনে মনে ভাবলাম, সত্যি ভাগ্য করে আমি এমন শ্বশুর পেয়েছি। এমনিতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু বেশ কয়েকদিন ধরে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া ঘুম থেকে ওঠার পর যেন আমার কোনো কাজ করতেই ভালো লাগতো না। আমার সারা শরীরে খুব ব্যথা হতো, বিশেষ করে কোমরের নিচ থেকে। ডাক্তারের কাছেও যেতে পারছিলাম না। গ্রামের নতুন বউ আমি, একা একা বাড়ি থেকে বেরোনোটা ভালো দেখাবে না। তাই ভাবলাম শাশুড়ি আসলে তখনই না হয় ডাক্তারের কাছে যাব। তবে আমার মাঝে মাঝে শ্বশুরের ওপর সন্দেহ হয়, রাতে উনি আবার আমার সাথে। কিন্তু পরক্ষণেই আমার মনে হয়, না না, এসব আমি কি ভাবছি। উনি আমার শ্বশুর, উনি তো আমাকে মেয়ের মতো ভালোবাসেন। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন দেখি আমার শ্বশুর কার সাথে যেন ফোনে কথা বলছেন, কিন্তু আমাকে দেখেই উনি সাথে সাথে ফোনটা রেখে দিলেন। উনি এমন করে কেন ফোনটা রেখে দিলেন? না চাইতেও কেন জানি না আমার মনে একটু একটু করে সন্দেহ দেখা দিচ্ছে। একদিন আমার মা আর দাদা আমার শ্বশুর বাড়িতে এসে আমার শ্বশুরকে বলেন, বিয়ের অনেক দিন তো হলো, আমাদের মেয়েটা বাপের বাড়ি যায়নি। তাছাড়া জামাই বাবা জীবনও এখানে নেই। তাই আপনি যদি অনুমতি দেন, ওকে আমরা কিছুদিনের জন্য বাড়ি নিয়ে যাব। কিন্তু শ্বশুর আমাকে বাড়িতে যেতে দিতে রাজি হলেন না। বললেন, ওর শাশুড়ি বাড়িতে নেই, বৌমা চলে গেলে আমি একেবারে একা হয়ে যাব। তাই ওর শাশুড়ি আসুক, তারপর না হয় যাবে। শ্বশুরের মুখে এই কথা শুনে আমিও আর বেশি কথা বলিনি, কারণ বাপের বাড়িতেও তেমন একটা ভালো লাগতো না আমার। আমার বৌদি একদমই ভালো না, আমাকে একেবারেই পছন্দ করতো না। বাবা মারা যাওয়ার পর থেকে দাদাই সংসার চালায়, ছোট একটা মুদিখানার দোকান, তাতেই আমাদের সংসার কোনো রকমভাবে চলে। এর মধ্যে আমি গেলে খরচা বেড়ে যাবে। তাছাড়া বৌদি আমাকে ওই বাড়ির বোঝাই মনে করতো। তাই তো মাত্র 17 বছর বয়সেই বিয়ে দিয়ে আমাকে ওই বাড়ি থেকে বিদেয় করলো। আমার না মায়ের জন্য খুব মন খারাপ করে, কিন্তু কি আর করব, বিয়ের পর মেয়েদের কাছে শ্বশুর বাড়িটাই সব হয়ে যায়। আমি আমার স্বামীকে ফোন করে জিজ্ঞেস করলাম কবে আসবে। ও বলল এখনো 1-1.5 মাস লাগবে। আমারও আর বাড়িতে একা একা ভালো লাগতো না। তাছাড়া ঠান্ডাটাও কমছে না যে নিজের ঘরে গিয়ে শোবো। দিন এভাবেই কাটতে থাকে। সারা দিন কাজ করেই সময় কেটে যায়, কিন্তু রাতে আর একা একা ভালো লাগে না। স্বামীও আর আগের মতন আমার সাথে ফোনে কথাও বলে না। যখনই ফোন করি বলে ব্যস্ত আছি। দেখতে দেখতে বিয়ের 5 মাস হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে আমার স্বামী 2 মাসের কথা বলে এতদিন হয়ে গেল তবুও বাড়িতে কেন আসছে না। যখনই ফোন করি শুধু বলে কাজে ব্যস্ত আছি। আর আমার শাশুড়িও মেয়ের বাড়ি থেকে আসার নামই নিচ্ছে না। বলছে দিদি নাকি একা একা বাচ্চা সামলাতে পারবে না, তাই বাচ্চাটা একটু বড় হলে তারপর বাড়ি আসবে। মানে এখনো 3-4 মাস। এমনিতে আমার শ্বশুর সারাদিন বাড়িতে থাকেন না, কিন্তু আমি লক্ষ্য করেছি বাড়িতে ফিরে উনি লুকিয়ে লুকিয়ে কার সাথে যেন ফোনে কথা বলেন, আর আমাকে দেখলেই ফোনটা রেখে দেন। আমার ওনাকে নিয়ে বেশ সন্দেহ হতো। তাই একদিন এই ব্যাপারটা দেখার জন্য আমি শ্বশুরের ফোনে রেকর্ডিংটা অন করে রাখলাম। তারপর সন্ধ্যায় উনি বাড়ি ফিরে আমায় বললেন, যাও আমার জন্য একটু মুড়ি মেখে নিয়ে আসো। আমিও রান্নাঘরে চলে গেলাম, কিন্তু আমার নজরটা ওনার উপরই ছিল।
দেখি উনি রোজকার মতন আজও ফিসফিস করে ফোনে কথা বলছেন। আমিও আজ ঘরে একটু দেরি করে গেলাম। সেদিন আর আমি রেকর্ডিংটা শোনার সুযোগ পাইনি, কারণ রাতে শ্বশুর বাড়িতেই ছিলেন। কিন্তু পরের দিন সকালেই যখন শ্বশুর স্নান করার জন্য পুকুরে গেলেন, আমি ভাবলাম এই সুযোগ, আমি তাড়াতাড়ি করে শ্বশুরের ফোনটা নিয়ে রেকর্ডিং অন করি। কিন্তু রেকর্ডিং অন করতেই আমি যা শুনলাম তা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার বিয়ে, স্বামী আর শাশুড়ির বাড়িতে না থাকা, এই সব কিছুই একটা ষড়যন্ত্র ছিল। আর এই ষড়যন্ত্রের কথা আমার বৌদিও জানতো, কারণ আমার স্বামী ছিল বৌদির নিজের পিসির ছেলে। আমি মনে মনে ঠিক করে নিই, যে করেই হোক আমি এই সত্যিটা সবার সামনে আনবই, আর এই কাজটা আমাকে একাই করতে হবে। সারাদিনে আমি আর কিছু বললাম না, চুপচাপ বাড়ির কাজ করে যাই। তারপর রাতে খাওয়া দাওয়ার পর আজও আমার শ্বশুর চা বানিয়ে আনলো। আমি চায়ের কাপটা হাতে নিয়ে রান্নাঘরের দরজা বন্ধ করার নাম করে ঘরের বাইরে বেরিয়ে আসি। 2-3 মিনিট পর আমি ঘরে যেতেই শ্বশুর বললেন, বৌমা, চাটা খেয়েছো? কেমন হয়েছে খেতে? আমি বললাম, হ্যাঁ বাবা, খেয়েছি। আমার শ্বশুর বললেন, অনেক রাত হয়েছে বৌমা, শুয়ে পড়ো। এই বলে উনিও শুয়ে পড়লেন, আর আমিও ঘুমের নাটক করে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। তারপর আমি ঘুমিয়ে পড়েছি মনে করে আমার শ্বশুর আমার সাথে যা করলেন তা শুনলে তো আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কারণ আমি ঘুমিয়ে পড়েছি ভেবে আমার শ্বশুর আমার স্বামী আর শাশুড়িকে ভিডিও কল করে আমারই সাথে শারীরিক সম্পর্ক করছিলেন। তার মানে আমার শাশুড়ি মেয়ের কাছে না গিয়ে নিজের ছেলের কাছে গেছেন। রোজ রাতে আমার শ্বশুর আমার সাথে এটাই করেন। আজ আমি ওনার বানানো চাটা ফেলে দিয়েছি বলে অজ্ঞান হইনি, কিন্তু আমার স্বামী আর শাশুড়িকে কেন ভিডিও কল করে দেখাচ্ছিলেন? আমার শ্বশুর নিজের কাজ করে যাচ্ছিলেন। আমি আর সহ্য করতে না পেরে চোখ খুলেই শ্বশুরকে জিজ্ঞেস করি, আপনি এসব কি করছেন? আমি জেগে গেছি দেখে শ্বশুর তাড়াতাড়ি করে আমার কাছ থেকে দূরে সরে গেলেন। ছি ছি বাবা, আমার তো আপনাকে বাবা বলতেও ঘেন্না করছে। আমি আপনার মেয়ের মতো, নিজের ছেলের বউয়ের সাথে এসব করতে আপনার লজ্জা করলো না? আর আপনি এইসব ভিডিও কলে নিজের ছেলেকেই দেখাচ্ছেন। কেন করতেন আপনি এসব? আপনারা সবাই আমার কাছ থেকে কি লুকোচ্ছেন তা আজ আমি জেনেই ছাড়ব। ভালোই ভালোই বলুন, না হলে আমি কিন্তু পুলিশের কাছে যাব। শ্বশুর আমার কথায় ভয় পেয়ে সব সত্যি বলে দিলেন। কিন্তু সত্যিটা জানার পর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমার শ্বশুর বলেন, আমার ছেলের সাথে তোমার বিয়েটা শুধুমাত্র লোক দেখানোর জন্য হয়েছিল। ওর তো 7 বছর আগেই বিয়ে হয়ে গেছে, আর ও নিজের বউয়ের সাথে বিদেশে থাকে। আমার ছেলে কাজের জন্য বাইরে যায়নি, ওর বউয়ের কাছে গেছে। আর তুমি যাকে শাশুড়ি ভাবো সেও আমার বউ না, ওর সাথে আমি থাকি। আমার বউ তো অনেক দিন আগেই মারা গেছেন। আসল কথা হলো এটাই যে তোমার বৌদির কাছ থেকে আমরা তোমাকে কিনে নিয়েছি। এই কথাটা অবশ্য তোমার মা আর দাদা জানে না, জানলে হয়তো এই বিয়েটা হতে দিত না। আমাদের একটা বাচ্চার খুব দরকার ছিল, কারণ আমার বাবা দলিলে সব সম্পত্তি আমার ছেলের বাচ্চার নামে করে দিয়ে গেছেন। কিন্তু বিয়ের 7 বছর পরও আমার বৌমার বাচ্চা না হলে জানতে পারি আমার ছেলেরই অসুবিধা আছে, ও কোনোদিনও বাবা হতে পারবে না। তখন আমরা ঠিক করি যে এখানে এসে আমার ছেলের আবার বিয়ে দেব, কিন্তু সেই মেয়ের সাথে থাকবো আমি। তারপর যখন বাচ্চা হয়ে যাবে তখন সেই বাচ্চাটাকে কোর্টে পেশ করে সব সম্পত্তি আমরা নিজের নামে করে নেব। আর এই কাজটা করতে আমাদের সাহায্য করেছে তোমার বৌদি। আমাদের কাছে তোমাকে 10 লক্ষ টাকায় বিক্রি করেছে। তোমার বয়সটা কম, তাই হয়তো বুঝতে পারছো না যে তুমি গর্ভবতী হয়ে গেছো। তুমি আমার সন্তানের মা হতে চলেছো। তোমার কাছে এখন একটাই রাস্তা, তুমি আমার সাথে বিদেশে চলো আর ওখানে বাচ্চাটার জন্ম দাও। এর জন্য তুমি যত টাকা চাইবে আমরা দেব।
আমার স্ত্রী মারা গেছে। তুমি চাইলে আমাকে বিয়ে করে সারা জীবন আমার সাথেও থাকতে পারো। ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। এই অবস্থায় তুমি যদি চলে যাও তাহলে সমাজ তোমায় মেনে নেবে না। আর তাছাড়া তোমার দাদার অবস্থাও ভালো না যে সারা জীবন তোমায় বসে বসে খাওয়াবে। এইসব কথা শুনে আমি তো দিশাহারা হয়ে গেলাম। আমার মাথা কাজ করছিল না যে এখন আমি কি করব। প্রথমে আমি ভাবলাম সব কথা দাদাকে বলি, কিন্তু ওকে বলেই বা কি হবে? পুলিশে যাব তারও তো উপায় নেই, কারণ তাতে আমারই পরিবারের মান সম্মান নষ্ট হবে। তাছাড়া যে সন্তান আসতে চলেছে তাকেই বা আমি কি জবাব দেব যখন ও জিজ্ঞেস করবে যে মা আমার বাবা কোথায়? তাই শেষ পর্যন্ত আমার সন্তানের কথা ভেবে আমি এই মানুষটার সাথে বিদেশে যেতে রাজি হয়ে গেলাম। তারপর ঠিক 9 মাসের মাথায় আমার ছেলে হলো। কিন্তু আমার পোড়া কপাল, সেই বাচ্চার মুখ থেকে আমি মা ডাক কখনোই শুনতে পারবো না। শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে আমি সব অন্যায় মেনে নিয়েছি। আসলে মেয়েদের জীবনটা খুবই কঠিন। আমার জীবনে যা ঘটেছে তা যেন কোনো মেয়ের জীবনে না ঘটে। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।